এটিএন নিউজের রোজ রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম, পাওয়ার্ড বাই দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দর্শক, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, অতটা হৃদয় প্রয়োজন নেই, কিছুটা শরীর, কিছুটা মাংস মাধবীয় প্রয়োজন। একটি সুন্দর হৃদয়ের জন্য আসলে আমাদের সুস্থভাবে বেঁচে থাকাটাও প্রয়োজন। কিন্তু আপনাদের শুরুতেই আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে যে আমরা আসলে আমাদের জীবনকে কতটা ভালোবাসি? আমরা কি ঘর থেকে বের হবার সময় মাস্ক ব্যবহার করছি? আমরা কি নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাদের হাত হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করছি? আমরা কি জনসমাগম এড়িয়ে চলছি? আমাদের একটি জিনিস ভুলে গেলে চলবে না, যে জীবনযাত্রা, কর্মচাঞ্চল্য সব কিছু স্বাভাবিকভাবে চলতে শুরু করলেও করোনা ভাইরাস কিন্তু এখনও যায়নি। করোনা ভাইরাস দিনকে দিন তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে এবং বিশেষজ্ঞদের মতে আসন্ন শীতে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ দেখা দিতে পারে এবং তা যদি হয় তাহলে সব কিছু খুবই ভয়াবহ রূপ নেবে এবং এই ক্ষতির আসলে কোনো সীমা থাকবে না। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি আমাদের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে, তারা আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকেন এবং এতে করে আমরা অনেক উপকৃত হয়ে থাকি। আর আজকেও এর ব্যতিক্রম নয়, আজকে থাকবেন আমাদের সঙ্গে একজন ডাক্তার, তিনি ইন্দ্রজিৎ প্রসাদ, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ, আপনাকে স্বাগতম নিউজ গ্যালারিতে। অনেক ধন্যবাদ। ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই, এই যে প্রায় 8 মাসে চলতে লাগলো করোনা ভাইরাসের প্রভাব বাংলাদেশে, তো এই 8 মাসে আসলে আপনার অভিজ্ঞতা, আপনি কি দেখেছেন বা কিভাবে এই যুদ্ধ মোকাবেলা করেছেন, আপনার অভিজ্ঞতাটা শুনতে চাই। অনেক ধন্যবাদ। তো এটা 100 বছরে একবার আসে এরকম ওয়েভ, অথবা 100 বছরে একবার আসে এরকম মহামারী, যেটা আসলে প্রত্যক্ষ করার সুযোগ আমরা পেলাম। এবং যেহেতু আমি ঢাকা মেডিকেলে কাজ করছি এবং সেখানে যে করোনা ডেডিকেটেড যে ইউনিট, সেখানে আসলে প্রত্যক্ষভাবে আমি কাজ করার সুযোগ পেয়েছি এবং অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পেয়েছি। তো যেটা হচ্ছে যে আমরা চোখের সামনে অনেক মানুষকে মারা যেতে দেখেছি, আবার অনেক মানুষ কিন্তু সুস্থ হয়ে বাড়ি গেছে। তো এই জিনিসটা আসলে আমাদের ক্লাসিফাই করতে হয় যে কারা বেশি রিস্কে আছেন এবং কাদেরকে এক্সট্রা কেয়ার আমাদের দিতে হবে যেন তারা ভালো হয়ে যান, সুস্থ হয়ে যান। এবং সবার আগে যেটা বলতে হবে যে প্রিভেনশন, এটা ছাড়া তো আসলে এর থেকে ভালো কোনো উপায় আমি মনে করি নেই এই মহামারী থেকে বাঁচার। যেটা আপনি একটু আগে বলছিলেন যে আমরা হাত ধুচ্ছি কিনা, মাস্ক পরছি কিনা, সামাজিক দূরত্ব মেনটেন করছি কিনা। তো হসপিটালে কাজ করতে গিয়ে যেটা আমরা দেখলাম যে যারা বয়স্ক, যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের প্রেশার রয়েছে আগে থেকে, যাদের কিডনি রোগ রয়েছে আগে থেকে, তারা যদি আক্রান্ত হয়ে যান তাহলে কিন্তু সিনারিওটা খুবই গ্লুমি হয়ে যায়। সেজন্য আমরা যারা এই ধরনের ক্রনিক ডিজিজে ভুগছি তারা যেন আগে থেকেই চিকিৎসকের সাথে কথা বলে তার যে যে ডিজিজ কন্ডিশনটা, ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল, হার্টের রোগ ইত্যাদি ইত্যাদি, আমরা যেন সুনিয়ন্ত্রিত রাখি। কেমন, এটা একটা খুব বড় একটা ব্যাপার এবং কন্ট্রোলে থাকলে কিন্তু এই ধরনের ক্যাটাস্ট্রফি হওয়ার সম্ভাবনা কমে আসে। সরকার অনেক সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে, ইকুইপমেন্ট দিয়ে, ঔষধপত্র দিয়ে, ট্রেনিং দিয়ে, মনোবল বাড়ানোর জন্য বিভিন্ন রকম চিকিৎসক এবং যে স্বাস্থ্যকর্মী এবং রুগীদেরও মনোবল বাড়ানোর জন্য অনেক অনেক পদক্ষেপ নিয়েছেন। সেগুলোর সুফল আমরা পেতে শুরু করেছি। তো আরো অনেক কাজ বাকি আছে আমি মনে করি। জি, ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ, এটি তো সম্পূর্ণ নতুন একটি ভাইরাস। এটি নিয়ে আসলে তেমন গবেষণাও ছিল না এবং হঠাৎ করেই এই মহামারী শুরু হয়ে যায় এবং আমরা প্রথমে যেমনটি দেখেছি, আসলে কেউই এর থেকে নিরাপদ নয়, যে কেউই আক্রান্ত হতে পারতেন। এবং এবং এখন এখন যেই মৌসুমটি চলছে, প্রায় প্রত্যেক ঘরেই জ্বরের সংক্রমণ দেখা দিচ্ছে এবং অনেকে ঘরে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন। তো আসলে কোন পর্যায়ে গেলে আসলে হাসপাতালে ভর্তি হওয়াটা অতীব জরুরি বলে মনে করছেন আপনারা? যেটা হচ্ছে যে কোভিড ইনফেকশনকে সাধারণত আমরা 4 ভাগে ভাগ করে থাকি: মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যাল। তো মাইল্ড ডিজিজ সাধারণত বাসায় থেকেই আমরা চিকিৎসা করতে পারি। এটা ইনফ্লুয়েঞ্জার মতো ইলনেস, লাইক ঠান্ডা কাশি হবে, একটু জ্বর হবে, হ্যাঁ,
আর মডারেট সিভিয়ার যখন শ্বাসকষ্ট হতে থাকবে এবং অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকবে, সেই লেভেলটা কিন্তু আমরা হাসপাতালে ভর্তি হওয়ার জন্য অ্যাডভাইস করে থাকি। সিভিয়ার ক্রিটিক্যাল তো অবশ্যই ভর্তি হতে হবে, কিন্তু মডারেট কেসগুলোতে যখন কারো রিস্ক ফ্যাক্টর থাকবে, যেমন হচ্ছে যে আপনার কারো ডায়াবেটিস থাকবে, কারো হার্টের রোগ, কিডনি রোগ থাকলে তখন কিন্তু আমরা আগে ভাগেই হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়ে থাকি। এবং যাদের অন্যান্য রিস্ক ফ্যাক্টর নেই তাদেরকে কিন্তু আমরা এই মাইল্ড মডারেট কেস কিন্তু আমরা বাসায় ম্যানেজ করতে পারি। আসলে অভিজ্ঞতাগুলো আমাদের আস্তে আস্তে সঞ্চিত হচ্ছে, আমরা প্রতিদিন শিখছি। আপনি যেটা বলছিলেন একেবারেই সত্যি কথা, যে নতুন ডিজিজ আমরা শিখছি প্রতিদিন, অভিজ্ঞতা সঞ্চিত হচ্ছে, গবেষণা নতুন নতুন আসছে, তার আলোকেই কিন্তু আমরা চিকিৎসা কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। জি, আমি একটু স্পেসিফিক ভাবে জানতে চাই আসলে ডায়াবেটিক রোগীদের ব্যাপারে আপনি বলছিলেন, ডায়াবেটিক রোগীরা আসলে করোনা আক্রান্ত হলে তাদের পরিণতিটা আসলে কি পরিমাণ ক্ষতির দিকে হতে পারে সেই সম্পর্কে একটু বলবেন। জি ধন্যবাদ। প্রথমেই একটা প্রশ্ন আসে, সবাই জিজ্ঞেস করে আমার তো ডায়াবেটিস, আমার কি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি কিনা। সারা পৃথিবীতে যে গবেষণাগুলো হচ্ছে তাতে দেখা যাচ্ছে না, ডায়াবেটিস এবং নন ডায়াবেটিস পপুলেশন তারা কিন্তু একই রকম ভাবে আক্রান্ত হচ্ছে। ডায়াবেটিস হলে যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তা কিন্তু না, কিন্তু যেটা হচ্ছে যে ডায়াবেটিস হলে কিন্তু পেশেন্ট খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যেমন আমি একটা পরিসংখ্যান বলতে চাই, যেটা হচ্ছে যে যাদের কোনো রিস্ক ফ্যাক্টর নেই তাদের মর্টালিটি সাপোজ 0.9%, মৃত্যুর সম্ভাবনা 0.9%। এবং যেটা হচ্ছে যে যদি ডায়াবেটিস থাকে তাহলে সেটার সম্ভাবনা প্রায় 7.5% হয়ে যায়। যদি কন্ট্রোলের বাইরে থাকে তাহলে কিন্তু 27% হয়ে যায় মৃত্যুর সম্ভাবনা। তাহলে বুঝতে পারছেন যে যে এই ডায়াবেটিস থাকলে এবং কন্ট্রোলের বাইরে থাকলে কিন্তু তাদের কিন্তু এই যে খারাপ হয়ে যাওয়ার যে সম্ভাবনাটা এটা অনেক বেড়ে যায়। সেজন্যই আমরা আসলে সবসময় বলতে চাই যে ডায়াবেটিক পেশেন্ট এক্সট্রা কেয়ারফুল থাকবেন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে হাত ধোয়া, মাস্ক পরা, কেমন এগুলো মাস্ক মানতেই হবে, এবং আপনার ডাক্তারের সাথে খুব গভীরভাবে যোগাযোগ রাখা এবং ডায়াবেটিস কোনোভাবে যেন নিয়ন্ত্রণের বাইরে না যেতে পারে, কারণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেই মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে। সেজন্য আপনার চিকিৎসকের সাথে খুব গভীর একটা যোগাযোগ রাখা, যেমন আমাদের সরকারি যে স্বাস্থ্যসেবা যে হটলাইন গুলো আছে 1-62-63-333, এগুলোতে কিন্তু আমাদের শত শত হাজার হাজার ডাক্তার কিন্তু কর্মরত আছেন, এবং আপনি তাদের সাথে কানেক্টেড থেকে প্রাইভেট অর্গানাইজেশন, সেমি গভর্নমেন্ট সবাই কিন্তু অনলাইন সার্ভিস গুলো চালু রেখেছে। কেউ যদি হাসপাতালে আসতে না পারে, অ্যাটলিস্ট তারা টেলিমেডিসিনের মাধ্যমে যেন সেবাগুলি নিয়ে তারা যেন তাদের সুস্থতা নিশ্চিত করতে পারেন, এটার ব্যাপারে কিন্তু আমরা খুবই এনকারেজ করছি আজকে জি, পেশেন্টদেরকে। আচ্ছা, কোভিডে আক্রান্ত ডায়াবেটিক রোগী তার চিকিৎসায় আসলে কোনো বিশেষ ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে কি, বা আপনি যেমনটা বলছিলেন বিশেষ ট্রেনিং এর কথা, সরকারের পক্ষ থেকে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়েছে আপনাদের, সেখানে কি ডায়াবেটিক রোগীদের জন্য আসলে বিশেষ কোনো পদক্ষেপের কথা বলা হয়েছে? হ্যাঁ, তো এবং জাতীয় এবং আন্তর্জাতিক যে গাইডলাইন গুলো আমি বলবো, সেখানে কিন্তু স্পেসিফিক্যালি ডায়াবেটিক পেশেন্টদের চিকিৎসার ব্যাপারে গাইডলাইন দেওয়া হয়েছে। এবং আমাদের দেশীয় যে অর্গানাইজেশন গুলো আছে, যেমন অ্যাসোসিয়েশন ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি এন্ড ডায়াবেটোলজি বাংলাদেশ, এই ধরনের যে অর্গানাইজেশন গুলো আছে, আমাদের যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে ট্রেনিং কার্যক্রম, সেখানে কিন্তু আমরা খুব জোর দিয়েছি যে ডায়াবেটিক পেশেন্টদের কেয়ার ব্যাপারে। সেটা আমরা বলতে চাচ্ছিলাম যে যাদের ডায়াবেটিস আছে এবং যে যারা সিভিয়ার টু ক্রিটিক্যাল ডিজিজে চলে যাচ্ছে, তাদের কিন্তু যে মুখে খাওয়ার যে ট্যাবলেট গুলো কেমন সেগুলো কিন্তু আমরা বন্ধ করে ইনসুলিনে চলে যেতে বলছি। এবং যাদের ডায়াবেটিস মাইল্ড এবং মডারেট ডিজিজে আছে, তারা কিন্তু আগের যে পদ্ধতিগুলো যিনি ইউজ করছিলেন, যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে সেটা কিন্তু কন্টিনিউ করতে পারে। এবং হসপিটালে ভর্তি হলে আমরা আলাদা গাইডলাইন দিয়েছি যে কিভাবে একজন ডায়াবেটিস রুগীকে ম্যানেজ করতে হবে। যেটা আগে দেখা যাচ্ছিল শুরুর দিকে, যে সবাই অক্সিজেন এর স্যাচুরেশন নিয়ে আসলে খুব চিন্তিত হয়ে থাকতো, ডায়াবেটিক পেশেন্টের কেয়ারের ব্যাপারে অতটা গুরুত্ব পেত না, শুধু অক্সিজেনটা কিন্তু গুরুত্ব পাচ্ছিল। তারপরে এই যে ট্রেনিং গুলো হলো আমাদের দেশে সরকারিভাবে এবং বেসরকারিভাবে, সেই ট্রেনিং আমরা গাইডলাইন গুলো প্রণয়ন করলাম। সেখানে কিন্তু আমরা খুব স্ট্রেস দিয়েছি যে যেহেতু সুগার কন্ট্রোলের বাইরে থাকলে ডায়াবেটিক পেশেন্ট, করোনা পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, সেহেতু অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করার পাশাপাশি কিন্তু এই সুগার কন্ট্রোলের ব্যাপারটা, স্পেসিফিকলি যে ইনসুলিনের ব্যবহার কিভাবে করতে হবে, কতটুকু ইনসুলিন দিতে হবে, কতটুকু ওষুধ দিতে হবে, স্পেসিফিক্যালি কিন্তু এই ট্রেনিং গুলো দেওয়া হয়েছে চিকিৎসকদের। এবং সেজন্যই আমরা দেখতে পাচ্ছি এখনকার সময়ে যে মৃত্যুর ঝুঁকি অনেক কমে এসছে, এবং ট্রিটমেন্টটা খুব প্রিসাইজলি আগে শুরুতে যেমন ছিল তার থেকে অনেক ভালো চিকিৎসা হচ্ছে।
এই ট্রেনিং গুলোর মাধ্যমে। জি, ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ, আপনার মূল্যবান পরামর্শগুলো আসলে আমাদের দর্শকদের অনেক উপকৃত করবেন বলে আমরা আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মধ্যরাতে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদের সঙ্গে, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের। তিনি কথা বলছিলেন তার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে, এই কোভিড-19 সময়ে তিনি কিভাবে এই যুদ্ধ মোকাবেলা করেছেন এবং পরামর্শ দিয়েছেন, এ থেকে আসলে উত্তরণের বিভিন্ন উপায় বলেছেন আমাদেরকে। আর এই মুহূর্তে নিব ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরবো, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ নিউজ গ্যালারিতে। দর্শক, বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম আমাদের আমন্ত্রিত একজন ডাক্তারের সাথে। তিনি কথা বলছিলেন দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে এবং এ থেকে উত্তরণের বিভিন্ন উপায় নিয়ে তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন। এবার আমরা কথা বলবো দেশের আলোচিত আরও অন্যান্য ব্যাপার নিয়ে। দর্শক, আপনারা জানেন যে ধর্ষণ করোনার চেয়ে আরও ভয়াবহ মহামারী রূপ নিয়েছে এবং এর ফলে দেশ এবং দেশের বাইরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে যুক্ত হব বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়কালের একজন বিশিষ্ট এবং রাজনৈতিকভাবে সচেতন লেখকের সঙ্গে। তিনি শাহবাগ 2013 আন্দোলনের অন্যতম প্রধান একজন সমন্বয়ক ছিলেন, যা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কালে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী আন্দোলনে পরিণত হয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি মারুফ রসুল, একজন ব্লগার, লেখক এবং ফটোগ্রাফার। মারুফ রসুল, আপনাকে স্বাগতম নিউজ গ্যালারিতে। জি, স্বাগত। মারুফ রসুল, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এই ধর্ষণ বিরোধী আন্দোলনে সবাই সরব এবং প্রতিবাদকারীরা রাস্তায় নেমেছে এবং সারা দেশে এর প্রভাব পড়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে আপনার পর্যবেক্ষণটা কি? ধন্যবাদ তারিক ভাই, যে আজকে যে আলোচনাটি আপনি শুরু করলেন যে কথাটি দিয়ে, যে করোনা মহামারীর চেয়ে ভয়াবহ একটি মহামারী হচ্ছে এই যে নারীর বিরুদ্ধে যৌন নিপীড়ন বা ধর্ষণ, এবং এই ঘটনাগুলো আজকে আমরা একটি শক্তিশালী প্রতিবাদের জায়গায় আমাদের আন্দোলন কর্মীরা, আমাদের সহযোদ্ধারা গিয়েছেন, কিন্তু এই প্রতিবাদটি এর আগেও হয়েছে বা এই ধরনের প্রতিবাদ একটি ঘটনা ঘটলেই এর প্রতিবাদগুলো হচ্ছে, খুব জোরালো প্রতিবাদ হচ্ছে। কিন্তু প্রতিবাদের প্রেক্ষিতে যে ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সেই কার্যকর পদক্ষেপগুলো গ্রহণ করবার ক্ষেত্রে আমরা এক ধরনের গড়িমসি লক্ষ্য করি বিভিন্ন পর্যায়ে। তো দ্বিতীয়ত বিষয়টি হচ্ছে যে ধর্ষণের মতন একটি ন্যাক্কারজনক ঘটনাকে যদি সমূলে নির্মূল করতে হয়, মানে সমূলে ধ্বংস করতে হয়, তাহলে কেবলমাত্র আইন প্রণয়ন করেই এটা এই সমস্যার সমাধান হবে কিনা। কারণ আজকে যে বাংলাদেশে ধর্ষণগুলো ঘটছে বা এই যে এই ঘটনাগুলোর যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিফলনটা যখন আমরা দেখি, তখন এটা খুব ভয়াবহ একটি প্রতিফলন আমাদের সামনে আসে। কেন? তার কারণ হচ্ছে যে আমরা দেখি যে প্রথমেই ধর্ষণের একটি ঘটনা ঘটলে ধর্ষণের শিকার যে যিনি হচ্ছেন তাকে হচ্ছে এক ধরনের দোষারোপ করা হয়, ভিকটিম ব্লেমিং যেটাকে বলা হয়। তো এই ভিকটিম ব্লেমিং এইটা কারা করে, এটা কিভাবে করানো হয়? এটা কখনো ধর্মের মোড়কে করানো হয়, এটা কখনো কিছু ট্যাবুর মোড়কে করানো হয়, এক ধরনের পুরুষতান্ত্রিক মানসিকতার মোড়কে এই ভিকটিম ব্লেমিংটা চলে। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, গণমাধ্যম কর্মী হিসেবে আপনি এটা ফলো করেছেন নিশ্চয়ই, যে এই ঘটনাটি নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনাটি ঘটার পরও হেফাজতের যে বাবুনগরী, তিনি একটি মন্তব্য করেছেন যে নারীকে পর্দা প্রথার আওতায় আনতে হবে। এই যে এই বক্তব্যটিও হচ্ছে এক ধরনের ভিকটিম ব্লেমিং। তো এই কথাটি আমি কেন বলছি, যে এই ঘটনাগুলো যে ঘটছে এর মানে হচ্ছে যে সামাজিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে গণমানুষের মনস্তত্ত্বের ভেতরে এক ধরনের মানে সকলের ভেতরে না, অধিকাংশ মানুষের ক্ষেত্রে আমরা দেখছি যে এক ধরনের নীরবতা বিরাজ করছে। এবং এই নীরবতার কারণটি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আরো বিভিন্ন ক্ষেত্রে একটি পরোক্ষ ধর্ষকামী মানে মনস্তাত্ত্বিক প্রতিফলন আমরা পাই, যারা বিভিন্ন সংবাদ মাধ্যমের কমেন্টের, আমরা সংবাদ মাধ্যমের নিচে যে কমেন্ট গুলো হয়, এমনকি এটিএন নিউজের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনার নিচে আমি অনেক সময় দেখেছি
যে কমেন্ট গুলো হয় একজন নারী উপস্থাপককে কেন্দ্র করে, কিংবা যে কোনো ধর্ষণের বিরুদ্ধে যে ধরনের খবরগুলো আপনারা করেন, সেখানেও যে ধরনের কমেন্ট মন্তব্য করা হয়, এ থেকেও বোঝা যায় যে অধিকাংশ মানুষের মনস্তত্ত্বে কিভাবে এই বিষয়টি বিরাজ করছে। জি, আমি ছোট্ট করে একটি বিষয় বলে এই প্রসঙ্গে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তারিক ভাই। ভিকটিম ব্লেমিং আসলে অতীতেও হয়েছে। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, বনানীতে যেই ঘটনাটি ঘটেছিল সেখানেও দেখা যায় যে হ্যাঁ মানুষজন বলেছে যে আসলে মেয়েরা এত রাতে পার্টিতে কেন যাবে, মেয়েগুলোই আসলে হয়তো খারাপ ফ্যামিলি থেকে উঠে এসেছে, এই হ্যাঁ ধরনের কথাবার্তা আমরা শুনে এসেছি। আলোচনা তো করা আসলে হয়। আমাদের কি এই মানে আইন করে অপরাধ দমানো যাবে, নাকি আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজের মানে যে পুরুষ প্রধান সংস্কৃতি, এই সংস্কৃতি আসলে বদলানো প্রয়োজন? আপনি কি মনে করেন? না, একটি সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে এই যে ঘটনাগুলো যে ঘটছে, আমরা যদি লক্ষ্য করি এর অনুঘটকটা কি, যে আমরা তো আইনের কথা বলছি, আইন অবশ্যই সংশোধন করা খুব জরুরি, কারণ আইন যদি সংশোধিত না হয়, বিচার যদি মানে দৃষ্টান্তমূলক বিচার যদি না হয়, তাহলে অপরাধীরা অনেক ক্ষেত্রেই পার পেয়ে যায় বা এক ধরনের অপরাধের প্রবণতা তৈরি হয়। সুতরাং বিচার খুব জরুরি। দ্বিতীয় যে প্রসঙ্গটি আলোচনায় আনা প্রয়োজন সেটি হচ্ছে যে এই যে ধর্ষণ ঘটায় এবং ধর্ষণের ঘটনার পরে একটা দল মাঠে নেমে যায় অনলাইনে এবং অফলাইনে, যে কিভাবে ভিকটিমকে তারা ব্লেমিং দিবে, এই ধরনের একটা ঘটনা ঘটতে থাকে। এর কারণটি হচ্ছে যে এই যে আমরা যে ইউটিউবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ওয়াজের ভিডিও গুলো আছে, আপনি লক্ষ্য করে দেখবেন যে কি বিভৎস রকমের বক্তব্য, কি কটূক্তি দেওয়া হয় নারীদের সম্পর্কে, কি অবমাননাকর বক্তব্য দেওয়া হয় নারীদের সম্পর্কে। আমাদের বিভিন্ন বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে নারীকে এমন এক ভাবে উপস্থাপন করা হয় যে উপস্থাপনটি নারীর যে আত্মমর্যাদাবোধ, সে আত্মমর্যাদাবোধকে আঘাত করে। সুতরাং এই বিষয়গুলো আলোচনায় আনা খুব জরুরি। যতদিন পর্যন্ত না এই যে প্রকাশ্যে ওয়াজ মাহফিলগুলোতে নারীর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যগুলোকে ফৌজদারি আইনের আওতায় না আনা হচ্ছে, এই বিষয়ে সরকার সুস্পষ্ট নির্দেশনা না দিচ্ছেন, আইনকে প্রয়োগ করা না হচ্ছে, ততদিন পর্যন্ত এই যে পরোক্ষ ধর্ষকামী এক ধরনের মনোবৃত্তি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি বা বিভিন্ন মানুষের মধ্যে দেখি, বা নারীকে দোষারোপ করার যে একটি অপসংস্কৃতি আমরা লক্ষ্য করি, এই বিষয়গুলো আরো বাড়তে থাকবে। দ্বিতীয়ত, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় ফারাক রয়ে গেছে, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ধরনের মানে যে আলোকে আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়, এই আলোকটা হচ্ছে এক ধরনের পুরুষতান্ত্রিক আলোচনা। এই আলোক পুরুষতান্ত্রিক কথাটি বলছে এই কারণে যে আপনার নিশ্চয়ই মনে আছে যে হেফাজতে ইসলামের যখন পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণের এক ধরনের অপপ্রস্তাব সরকারের কাছে উত্থাপন করে, তখন হচ্ছে এই ছবিটিতে কেন নারী থাকবেন, ওই ছবিটিতে কেন একজন শিশুর ক্ষেত্রেও তারা এই ধরনের আলোচনা করছেন। সুতরাং এই বিষয়গুলো আলোচনায় আনা খুব জরুরি বলে আমি মনে করি, যে এই পরিস্থিতি থেকে উত্তরণের ক্ষেত্রে। জি, তারিক ভাই, শাহবাগে তো ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ, এই ব্যানারে আসলে বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলগুলো আসলে একাত্মতা প্রকাশ করেছেন এবং তারাও দলে দলে যোগ দিচ্ছেন এই পঞ্চম দিনের আন্দোলনেও। তো আসলে সবকিছু মিলিয়ে তারা ধর্ষণ সহ আরো বিভিন্ন দাবিও তুলে ধরেছেন, এবং ওই দাবিগুলো আসলে আপনি কতটুকু যৌক্তিক বলে মনে করছেন, এবং আপনি কি মনে করেন যে তারা আসলে নিজেদের এজেন্ডার বাস্তবায়নে তৎপর হচ্ছেন বেশি? এই প্রশ্নটি খুবই মানে জরুরি প্রশ্ন, কারণ হচ্ছে যে আজকে যে শাহবাগে যে মহাসমাবেশটি হলো, সেখান থেকে 9 দফা দাবি উত্থাপন করা হয়েছে এবং আমি 9 দফা দাবিগুলো পড়েছি। একটি বিষয় হচ্ছে যে আহ, আমাদের প্রত্যেকটি প্রতিবাদের একটি রাজনৈতিক ভাষ্য প্রয়োজন, একটি রাজনৈতিক দর্শন প্রয়োজন, যে আমার আসলে প্রতিবাদটি কিসের জন্য, এটি খুব গুরুত্বপূর্ণ। কারণ এটা খুব স্বাভাবিক, আপনি যখন একটি গণ আন্দোলন করবেন, বিভিন্ন গ্রুপ সেখানে সংযুক্ত হবে এবং বিভিন্ন ধরনের বক্তব্য তারা দিতে থাকবে। এই ধরনের বিভ্রান্তিমূলক জায়গা থেকে আন্দোলনকে একটি একটি মানে আপাত সাংগঠনিক কাঠামো দেওয়া হয়। গণজাগরণ মঞ্চের ক্ষেত্রে যেমন একজন মুখপাত্র নির্ধারণ করা হয়েছিল, এই ধরনের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া হয়। যেমন আমি এই যে ধর্ষণ বিরোধী আন্দোলনের ক্ষেত্রেও আমি লক্ষ্য করেছি যে অনেক ক্ষেত্রে যে সরকার পতনের একটি মানে আলোচনা এসছে, বা কেউ কেউ আমি এই ধরনের স্লোগানও দেখেছি যে রাষ্ট্র ভেঙে ফেলো। তো আমার একটি মানে এটা একটা থিওরিটিক্যাল ডিবেট, যে আপনি যদি রাষ্ট্র ভেঙে ফেলেন তাহলে আপনি কার কাছে বিচার চাইছেন, বিচারটা কার কাছে চাইছেন? রাষ্ট্র ভেঙে ফেলা হচ্ছে এক ধরনের অ্যানার্কিস্ট একটি আইডিয়া। এই অ্যানার্কিস্ট আইডিয়া যদি আপনি প্রয়োগ করতে যান, তাহলে আপনি আসলে বিচারটা কার কাছে যাবেন? আমরা তো একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চাইছি। দ্বিতীয়ত, যে এটা মানে এই বিষয়ে আন্দোলনকারীদের সচেতন থাকাটা আন্দোলনকারীদেরই দায়িত্ব, যে কোনো পক্ষ যাতে এখান থেকে সে সুযোগ নিতে না পারে। কারণ আমরা অতীতে দেখেছি নিরাপদ সড়ক আন্দোলনের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলনকে নস্যাৎ করে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের
স্বাধীনতা বিরোধী শক্তি, তারা বিভিন্ন ধরনের এজেন্ডা নিয়ে এখানে আলোচনা করে থাকে। আমরা দেখেছি যে এই যে শাহবাগ আন্দোলনের ক্ষেত্রে এই বিষয়টি আমরা খুবই সচেতন থাকার চেষ্টা করেছিলাম শাহবাগ আন্দোলনের ক্ষেত্রে, যে আমাদের সুস্পষ্ট প্রতিপক্ষ হচ্ছে যুদ্ধাপরাধ এবং ধর্মভিত্তিক রাজনীতি যারা করে, যারা বাংলাদেশে স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা আছে তারাই আমাদের সুস্পষ্ট প্রতিপক্ষ। এখানেও প্রতিপক্ষটি নির্ধারণ করা খুব জরুরি। আমার সরকারের কাছে দাবি জানাতে হবে, সরকারকে আইন সংশোধনের জন্য বাধ্য করতে হবে, এবং আমার সরকারকে ধর্ষণের দ্রুত বিচার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে তাকে এই বিষয়টি আমাদের আলোচনা করতে হবে। দ্বিতীয়ত, আমার যে পদ্ধতিগুলোতে এই ধর্ষকামী মনোবৃত্তিকে কমিয়ে আনা যাবে বলে আন্দোলনকারীরা মনে করছেন, সেখানে খুবই জরুরি হচ্ছে রাষ্ট্রকে উদ্যোগ নিতে সহযোগিতা করা বা উদ্যোগ নেওয়ার জন্য বাধ্য করা, যে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা বা ওয়াজ মাহফিলের যে ধরনের নারী অবমাননাকর বক্তব্য দেওয়া হয় সেগুলোকে দমন করবার প্রশ্নে আমাকে তো স্বরাষ্ট্রমন্ত্রীকেই বলতে হবে, আমাকে আইনমন্ত্রীকেই বলতে হবে। সুতরাং এই বিষয়গুলো, এবং আমার মনে হয় এখন একটি উপযুক্ত সময় এসছে যে আন্দোলনটিকে ফোকাস করা, না হলে এত গুরুত্বপূর্ণ একটি আন্দোলন, এই আন্দোলনটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে আন্দোলনের মেরিটটা নষ্ট হয়ে যায় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। জি, আমরা অতীতে আসলে দেখেছি যে আন্দোলনের মাধ্যমেই এই এসিড সন্ত্রাস থেকেও আমরা কঠিনভাবে ফিরে এসেছি। তো আমরা ধারণা করছি এই ধরনের সন্ত্রাস এবং ন্যাক্কারজনক ঘটনাও আসলে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। জনাব মারুফ রসুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই মধ্যরাতে যুক্ত হবার জন্য এবং আপনার মূল্যবান মতামত শেয়ার করবার জন্য। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা আমাদের আমন্ত্রিত আরেকজন অতিথির সঙ্গে যুক্ত হব। তিনি হচ্ছেন একজন শিল্পী, একজন সুরকার, একজন সঙ্গীত পরিচালক, পিন্টু ঘোষ। পিন্টু ঘোষ, আপনাকে নিউজ গ্যালারিতে স্বাগতম। স্বাগত, থ্যাংক ইউ এটি নিউজকে এবং এই প্রোগ্রামকে আমাকে এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে ভার্চুয়ালি ডাকার জন্য। জি পিন্টুদা, আপনি তো দেখছেন যে আসলে এই সময়ে ধর্ষণ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এবং এটি খুব ভয়ঙ্কর রূপ নিচ্ছে দিনকে দিন। তো সঙ্গীতাঙ্গনের লোক হিসেবে বা শিল্পাঙ্গনের মানুষ হিসেবে আপনাদের দায়বদ্ধতা আসলে কতটুকু? আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে আসলে কি কি পদক্ষেপ নিয়েছেন? আসলে শিল্পীরা তো আসলে ব্যক্তিগত জীবন আসলে লিড করলেও একটা সময় আসলে শিল্পীরা সবার, এই জায়গা থেকে আমি বলবো যে প্রত্যেকটা শিল্পীরই আসলে দায়বদ্ধতা থাকে যে এই ধরনের সামাজিক সচেতনমূলক বা সামাজিক আন্দোলনের সাথে থাকা। আমরা যেমন গণজাগরণের সাথে ছিলাম, এই ধরনের আন্দোলনের সাথেও কে আসলে থাকতে না চায়, কারণ সমাজটা তো বা দেশটা তো আসলে দিন শেষে আপনারই আমারই। তো আমি আসলে শুধু শিল্পী না, প্রত্যেকটি নাগরিকেরই আসলে দায়িত্ব যে এই বিষয়টিকে আসলে খুবই গুরুত্ব সহকারে দেখার। জি পিন্টুদা, এই পুরুষ কেন্দ্রিক সমাজে আসলে আমাদের সংস্কৃতির কতটা বদলানো প্রয়োজন বলে মনে করেন এই ধর্ষণকে রুখে দিতে? আপনি কি মনে করেন? আসলে এটার জন্য আমরা আসলে অনেক আগে থেকে এই জিনিসটাকে আসলে সঠিকভাবে আসলে মেনটেন করিনি। আসলে ধর্ষণ কিন্তু বাংলাদেশে নতুন ঘটনা না। আরো প্রায় 15-16 বছর আগেও যশোরের একটি জায়গায় ইয়াসমিন নামে এরকম ইয়াসমিন, বিলকিস নামে অনেক ধর্ষিত হয়েছে এবং খুবই ব্রুটাল ঘটনাও ঘটেছে, বিভিন্ন আন্দোলনও ঘটেছে এবং আমরা টিএসসি তে এগুলো নিয়ে আন্দোলনও করেছি। কিন্তু আন্দোলনগুলো না একটা সময় আসলে যে আসলে মানে ওইটা আসলে রাস্তা হারিয়ে ফেলে। এটা যদি দেশের যারা নীতি নির্ধারক আছেন, যখন আসলে দেখতেই পাচ্ছি যে এই জায়গাটি আসলে খুবই ঝুঁকিপূর্ণ বা এই জায়গাটি খুবই ভয়ানক অবস্থানে চলে গেছে, তো এই অনুপাতে আসলে আমার বা সরকারের বা যারা দায়িত্বে আছেন তাদের আসলে ওই অনুপাতে আসলে একটি ব্যবস্থা আসলেই নেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। আদারওয়াইজ কেউ ধর্ষিত বা ধর্ষণ কারো জীবনে না ঘটলেও একটি আতঙ্ক কিন্তু আসলে দিন শেষে থেকেই যায়। আমার বোনটি বা আমার ঘরের মা বোন যারা আছে বা আমার বন্ধুর বোন বা আমার বন্ধুর মা বোনরা আছে, ওনারা যখন রাত্রিবেলা কোনো একটা প্রোগ্রাম থেকে ফিরবে বা এমনিতেই যখন একটু বাসার নিচেও যাবে, তখনও আসলে ইভেন আমাদের এখানে আসলে নিজের বাসা পর্যন্ত আসলে সেফ না।
এখানেও ঘটনা ঘটছে এবং যেটা খুবই দুঃখজনক, যেটার আমরা তীব্র তীব্র নিন্দা জানাই। এবং সারা বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে আসলে আমি বলবো যে এই আন্দোলনে ফেটে পড়ছে। জি, আসলেই ধর্ষকের আসলে কোনো দল নেই, ধর্ষকের আসলে কোনো ধর্ম বর্ণ কোনো কিছুই নেই। ধর্ষকের শেকড় আসলে উপড়ে ফেলা উচিত, তাহলেই আসলে আমরা নিরাপদে থাকতে পারবো, নিরাপদে আমাদের মা বোনরা চলাফেরা করতে পারবেন। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই পিন্টুদা। এই করোনাকালীন সময়ে নিজেকে নিজে আসলে কতটুকু চিনলেন এবং স্টেজ কতটা মিস করেছেন? স্টেজ তো আসলেই হ্যাঁ, এখনো মিস করছি। এখনো যদিও মানুষজন বলে যে নিউ নর্মাল লাইফ, নিউ নর্মাল লাইফ, আমি বলবো যে এটা নিউ নর্মাল লাইফ না। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা হচ্ছে সেমি অ্যাবনর্মাল লাইফ। কারণ আমরা এতদিন আসলে যে একটা জীবন জীবিকাতে অভ্যস্ত ছিলাম, সেটা আসলে এখন অনেকটাই আসলে পরিবর্তিত। তো এটাকে নিউ নর্মাল ওয়ার্ডটা আসলে আমার কাছে মনে হয় যে এটা হয়তো আমরা মেনে নিয়েছি যে আচ্ছা ঠিক আছে, এটাকে নিয়ে চলতে হবে। আর বিশেষ করে আমাদের মিডিয়া কর্মী বা আমরা যারা সঙ্গীত অঙ্গনে যারা আছি, তারা তো আসলে আহ, শুধুমাত্র এক দুইজনের বা সীমিত আকারের মানুষজন নিয়ে আসলে কোনো অনুষ্ঠান বা কোনো ধরনের ইভেন্ট করে না। এই ক্ষেত্রে আসলে আহ, অনেক মানুষের সমাগম হয়। তো আমাদের এই সঙ্গীত অঙ্গনে আসলে একটি বড় ধরনের ধাক্কা আসলে লেগেছে। যদিও আমাদের একটা ধারণা ছিল যে হয়তো আহ, এই করোনাটা আসলে বেশি দিন টিকবে না, কিন্তু দিনকে দিন দেখা যাচ্ছে যে এটা আসলে মানে প্রতিরোধের জায়গাটা এখনো আসলে আমরা আস্থাটা আসলে ফিরে পাচ্ছি না। যে কারণে আমি বলবো যে সঙ্গীত অঙ্গন এবং বিভিন্ন অঙ্গনের মানুষদের আসলে এই করোনার কারণে ভোগান্তি আসলে এখনো পোহাতে হচ্ছে। আরো সামনে কতদিন পোহাতে হয় সেটা আসলে আমাদের জানা নাই। যদি আসলে প্রপারলি ভ্যাকসিন যদি না আসে, তাহলে মনে হয় এরকমই আসলে একটা গোজামিলের একটা জীবন আসলে আমাদেরকে আসলে চালিয়ে জি, যেতে হবে। এই করোনার ফলে আসলে প্রতিটি সেক্টরেই ধাক্কা লেগেছে এবং সবাই আসলে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না এখনো। তো এই করোনার যেই 7 মাসের মতো আসলে আমরা লকডাউনে ছিলাম, কিংবা স্বাস্থ্যবিধি মেনে চলছিলাম, সেখানে আসলে অনেকটা অখণ্ড অবসরের মধ্য দিয়েই আমরা গিয়েছি। তো এই অখণ্ড অবসরে আসলে একদম। শিল্পীর কি কোনো মনের কোন ভাবনা আসলে আহ, আহ, উঠে আসবে, কিংবা নতুন কোনো পরিকল্পনা আসছে কিনা সামনে, সে ব্যাপারে একটু জানতে চাই। নতুন পরিকল্পনা আসলে এই টাইম গুলোতে আসলে দেশে এবং বিদেশের বিভিন্ন আর্টিস্টদেরকে আহ, শোনার চেষ্টা করেছি। এবং বিভিন্ন আর্টিস্টদের লাইফস্টাইল এবং জীবনী বলা যেতে পারে বা বায়োগ্রাফি বিভিন্ন জিনিসপত্র দেখার একটা সুযোগ হয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আহ, এই ধরনের উপাদান বা এলিমেন্ট একজন আমি বলবো যে এই মুহূর্তে বাংলাদেশের বা পৃথিবীর ম্যাক্সিমাম আর্টিস্টরা একটা স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছে। তো এই স্ট্রাগলটাকে সামলে নেওয়ার জন্য বা এই স্ট্রাগলটাকে আসলে মাথায় রেখে সামনে এগিয়ে যাবার যে প্রত্যয়টা, এটা আসলে সিনিয়র আর্টিস্টদেরকে আহ, দেখলে এবং ওনাদের জীবনী গুলোকে আসলে যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে বোঝা যাবে ওনারাও বিভিন্ন সময়ে জীবনের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এবং ওনারা কিন্তু এর থেকে বেরিয়ে আসারও একটা পথ আসলে বের করতে পেরেছেন। তো আমরাও আসলে আমি পার্সোনালি ওই রাস্তায় আছি যে আহ, আমার এডুকেশনের জায়গাটা আরো কত আসলে এনরিচ করা যায়, আরো কত সমৃদ্ধ করা যায়, আমার পারফেকশনের জায়গাটা আরো কত ক্লিয়ারিফাই করা যায়। তো এই জিনিসপত্রগুলো নিয়ে আসলে ভাবছি। এবং অনেকেই টুকটাক কাজ করছেন, কিন্তু আমাদের যে চলমান যে প্রক্রিয়াটা ছিল আরো প্রায় 7-8 মাস আগে, কোভিড এর ঠিক আগ মুহূর্তে, সেইটার অনেকটা বলা যায় যে স্পিড কমে গেলেও একটা থাকে না 19-20 বা 18-20, কিন্তু এই জায়গাটা আসলে চলে আসছে যে 4-20, এরকম পার্থক্যটা অনেক বড় হয়ে গেছে। এবং আরো জানবেন যে আহ, আমাদের এখানকার আর্টিস্টরা অনেক দেশে বিদেশে এবং বিদেশি আর্টিস্টরাও আমাদের এই দেশে আসছেন। তো এই যে একটা মিউজিকের বা এরকম আমাদের আর্টের যে একটা কোলাবোরেশন,
এই কোলাবোরেশনের জায়গাটাও কিন্তু অনেক আমি বলবো যে স্কুইজ জি, হয়ে আসছে। গ্যাপ পড়ে গেছে তো একটা। এইটা গ্যাপ পড়ে গেছে। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা একটু পিছিয়ে পড়েছি। কিন্তু এই সময়টাকে আসলে ভালোভাবে ব্যবহার করতে পেরেছেন, আমি বলব যে উনারা ঠিকঠাক করেছেন এবং যে যার মতোই আসলে ব্যবহার করতেন। তবে একটা জিনিস ভালো হয়েছে যে ব্যস্ত শিল্পীরা ঘরে এবং নিজেদের পরিবারকে একটু আলাদাভাবে সময় দিতে পারছেন। শুধুমাত্র এটাই মনে হয় করোনার কারণে একটা প্লাস পয়েন্ট। আদারওয়াইজ বাকিগুলো আসলেই একদমই খুবই ভয়াবহ এবং আমরা এই করোনার কালে অনেক, অনেক গুণী মানুষদেরকে আমাদের হারাতে হয়েছে। অ্যা আ এটা খুবই দুঃখের এবং যারা এই করোনাকালীন সময়ে করোনা বা করোনার কারণে চিকিৎসার সঠিক অ্যা জায়গাটা না পাওয়ার কারণে অনেকের জীবনে আসলে খুবই একটা দুঃসময় চলে আসছে। প্রত্যেকের জন্য আসলে সমবেদনা এবং যারা প্রয়াত হয়েছেন ইতিমধ্যে সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। জি, এই দুর্বিষহ জীবন থেকে আসলে সবাই খুব শীঘ্রই মুক্তি পাবেন, আমরাও আসলে এটি প্রত্যাশা করি। পিন্টুদা, আরেকটি প্রশ্ন জানতে চাই যে আপনি তো অতীতে একটি দলের সঙ্গে যুক্ত ছিলেন, তারপর সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এককভাবে শুরু করলেন এবং নিজের অতীতকে ছাড়িয়ে গিয়ে নিজেকে নতুনভাবে মেলে ধরলেন। তো ভবিষ্যতে কি আসলে দল গড়ার কোনো পরিকল্পনা আছে? আ আসলে অবশ্যই দল আসলে আমি গড়ার পেছনে নাই। দল আসলে অ্যা হয়ে যায়। অ্যা আমি ইনটেনশনালি মিউজিকের ক্ষেত্রে বা আমি যে আর্টটাকে আমি ধারণ করি, এটা আসলে বলে কয়ে আসলে হয় না। হঠাৎ দেখা যায় যে কারণ আমি বিশ্বাস করি যে আমাদেরকে আসলে জার্নির মধ্যেই থাকতে হবে। কন্টিনিউয়াসলি এটা কোথাও আসলে স্টাক হয়ে যাওয়া, এটা আমাদের জন্য ঝামেলার। কিন্তু আমরা যদি জার্নিতে থাকি, এই জার্নিতে অনেক বন্ধু-বান্ধব আমার সাথে আবার যোগ হয়ে যাবে। আবার আরেকটা কিছু হয়ে যাবে। তো এই যে ভাঙা গড়া একটা নতুন সৃষ্টি, এটা আবার একটা অন্য অন্য ধরনের আনন্দের। তবে এটা আ আমি আশ্বস্ত করতে পারি আপনাদের মাধ্যমে যে আবার একটি সুন্দর দল হয়তো আমরা ভবিষ্যতে পাবো। জি, ধন্যবাদ পিন্টুদা আপনাকে আমাদের সঙ্গে এই মধ্যরাতে যুক্ত হবার জন্য। হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ এটি নিউজকে আমাকে যুক্ত করার জন্য। সবার জন্য শুভকামনা। আশা করি যে আবার আমরা নির্ভয়ে সুন্দর একটা বাংলাদেশ দেখতে পাবো। অ্যাম যেখানে আসলে নির্ভয়ে আমাদের মা-বোনরা দিন-রাত যেকোনো সময় চলাফেরা করতে পারবে। কোন ধরনের কোনো এ ম্যা অ্যা বাজে চিন্তা ছাড়া। এরকম একটি দেশ, এরকম না যে আমার অনেক কামাই করতে হবে বা এরকম অ্যা একটা সুন্দর নিরাপত্তা, অ্যা মনে যেন একটু শান্তি থাকে। দ্যাটস অল। এর চেয়ে চাইতে বেশি কিছু আর আশা করিনি এই স্বাধীন দেশে। দর্শক, কথা বলছিলাম আমাদের আমরা সঙ্গীত শিল্পী পিন্টু ঘোষের সঙ্গে। তিনি কথা বলছিলেন এই করোনাকালে তার পুরো জার্নি নিয়ে, তিনি কিভাবে পার করেছেন তার এই অখণ্ড অবসর, তিনি কিভাবে কি চিন্তা করেছেন এই অবসরে, তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি, সেগুলো নিয়ে কথা বলছিলাম। আর নিউজ গ্যালারিতে এই ছিল আমাদের আয়োজন।